একদিকে ছাত্রদল, অন্যদিকে ছাত্র শিবির। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ছাত্র রাজনীতি নিয়ে বেশ উত্তপ্ত। এই উত্তেজনা প্রায়ই সংঘর্ষের রূপ নিচ্ছে। দুইটি সংগঠনের নেতাকর্মীরা অনলাইন অফলাইনে সমান তালে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই চালিয়ে যাচ্ছে। এমনকি এতে যুক্ত হচ্ছে সামনের সারির নেতারা। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো? গণ অভ্যুত্থানের আগে ছাত্র শিবির ও ছাত্রদল দুটি সংগঠনই ছিল নিপীড়িত। ছাত্র শিবির তখন ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। ছাত্রদলও ছিল কোণঠাসা। ফলে মতাদর্শ এক না হলেও ক্ষমতাসীনদের বিপক্ষে অনেক আন্দোলন সংগ্রামে তারা মিলেমিশেও অংশ নিয়েছে। তবে স্বাভাবিকভাবেই দুইটি সংগঠনের মধ্যে পার্থক্য ও দূরত্ব দেখা দিতে শুরু করে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর। ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবাঞ্ছিত ও নিষিদ্ধ হলে ছাত্র শিবির ও ছাত্রদল অনেক বেশি সক্রিয় হয়। এরপর আসে ক্ষমতার দাপট, আর সেখান থেকেই দ্বন্দ্ব শুরুটা হয় 2025 সালে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। সে নির্বাচনে ছাত্র শিবির প্যানেলের কাছে বড় ব্যবধানে হেরে যায় ছাত্রদল। এরপর একইভাবে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদলের পরাজয় ঘটে। তবে একদিকে তবে সেসব নির্বাচন নিয়ে শুরু থেকেই ছাত্রদলের অসন্তুষ্টি ছিল। তারা নির্বাচনে কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের অবস্থান আরও শক্তপোক্ত হয়। তবে সে অবস্থানের সুযোগ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা ও মবের মতো ঘটনা ঘটায় শিবিরের নেতাকর্মীরা। উঠে এমন সব অভিযোগ। এ নিয়ে সোচ্চার হতে থাকে ছাত্রদল ও ছাত্র শিবিরের এই মুখোমুখি অবস্থানের পেছনে জাতীয় রাজনীতিও কাজ করেছে। বিএনপির অভিযোগ ছিল, অন্তর্বর্তী সরকারের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব উপাচার্যদের নিয়োগ হয় তারা জামায়াতের সাথে সংশ্লিষ্ট। ফলে বিশ্ববিদ্যালয়ে শিবিরের আধিপত্য ও মবের ঘটনাগুলোই প্রশাসনও ছিল নীরব। ছাত্রদলও একই মত দিয়ে আসছিল। অভিযোগটা সবচেয়ে বেশি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নিয়াজ আহমেদ খানকে নিয়ে। এবি জুবায়ের ও সর্বমিত্র চাকমাদের অতি বাড়াবাড়িতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নিয়াজ আহমেদ খানের সাথে ডাকসু নেতাদের সুসম্পর্ক ছিল, অন্যদিকে ছাত্রদলের সাথে ছিল দূরত্ব। ডাকসু নির্বাচনের সময় উপাচার্যের সাথে তাদের বাদানুবাদ হয়েছিল। এই চিত্র বদলে যেতে শুরু করে 2026 সালের ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসার পর। নিয়াজ আহমেদ খান নানামুখী চাপে পদত্যাগ করেন। তবে এরপর উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয় বিএনপি পন্থী ওবায়দুল ইসলামকে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রায় একই রকম ঘটনা ঘটে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে তাই ছাত্রদলও আগের চেয়ে বেশি ক্ষমতাধর হয়ে ওঠে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে পড়ে ঢাবি প্রশাসন। এরপর ছাত্র শিবির আর ছাত্রদলের দ্বন্দ্ব আরও তিক্ত হয়। এদিকে ছাত্রদলকে শিবিরের সমর্থকরা চাঁদাবাজ বলে তিরস্কার করে, আবার শিবিরকে ছাত্রদল সমর্থিতরা গুপ্ত বলে তিরস্কার করে। কোনো অভিযোগই ফেলে দেওয়ার মতো না। গণ অভ্যুত্থানের পর বিএনপি ও ছাত্রদলের চাঁদাবাজির অনেক ঘটনা যেমন সামনে এসেছে, তেমনি শিবিরের নেতাদেরও ছাত্রলীগের ভেতরে ঢুকে অপকর্মের ঘটনা সামনে এসেছে। গণ অভ্যুত্থানের পর সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক SM ফরহাদ যখন প্রকাশ্যে আসেন, তখন সাধারণ শিক্ষার্থীরা বিস্মিত হয়েছিলেন। কারণ আওয়ামী লীগ আমলে দীর্ঘ সময় ধরে তাদের শিবিরের পরিচয় সম্পূর্ণ গোপন ছিল। শিবিরের সাথে সংশ্লিষ্টতা সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিক কায়েমের ছাত্রলীগের মিছিল বা দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকার ছবি ও ভিডিও ভাইরাল হয়। ছাত্রদলের মতে রাজনীতি হওয়া উচিত উন্মুক্ত এবং আদর্শিকভাবে স্বচ্ছ। পরিচয় লুকিয়ে ছাত্রলীগের মিছিলে গিয়ে নিজের প্রাণ বাঁচানো বা প্রভাব খাটানোকে তারা রাজনৈতিক সততার পরিপন্থী হিসেবে দেখেন। অন্যদিকে শিবিরের সমর্থকদের দাবি এটি ছিল ফ্যাসিবাদী পরিবেশে টিকে থাকার একটি কৌশল। শেষ পর্যন্ত এটা নিয়ে তিক্ততা বেড়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে আছে। এই তিক্ততা অদূর ভবিষ্যতে কমার এবং